আলোচিত রাজনীতিবিদ সিলেটের হারিস চৌধুরীকে নিয়ে যেন আলোচনা শেষই হতে যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর দাবি করা হলেও পলাতক দেখিয়ে হারিস চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ বহাল রয়েছে এখনো। পুলিশ সদর দপ্তরের আবেদনের প্রেক্ষিতে সেই নোটিশ বহাল রেখেছে আন্তর্জাতিক সংস্থাটি। ইন্টারপোলের তথ্য অনুযায়ী প্রতিটি রেড নোটিশ নবায়ন করা হয় 5 বছর পর পর। এই নবায়নের আবেদন করে থাকে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। জানা গেছে 2025 সালে হারিস চৌধুরীর রেড নোটিশের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে যদি এনসিটি তার মৃত্যুর বিষয় নিশ্চিত হতে না পারে, তাহলে সেই রেড নোটিশ বহাল রাখার আবেদনও করার সম্ভাবনা রয়েছে। পুলিশ সদর দপ্তরের এনআইজি মিডিয়া অ্যান্ড পিআর মঞ্জুর রহমান বলেন, আমাদের কাছে অফিসিয়ালি হারিস চৌধুরীর মৃত্যুর কোনো তথ্য নেই। আমরা অফিসিয়ালি নিশ্চিত না হতে পারলে হারিস চৌধুরীর নামে রেড নোটিশ থেকে যাবে। গত বছরের শুরুর দিকে হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে আলোচিত হলেও তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটি জানায়, গত বছরের 19 জানুয়ারি হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিত হতে সিআইডিকে একটি চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। এরপর সেটি তদন্ত শুরু করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। 25 জানুয়ারি সেই বিভাগ থেকে সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 1 মাসের বেশি সময় ধরে সেটি তদন্ত করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেল। তার তদন্ত শেষে গত বছরের 18 মার্চ পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠায় সিআইডি। এই চিঠির বিষয়ে এনসিবি বলছে, হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিআইডিকে চিঠি দেওয়া হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলায় মামলাটি তদন্ত করেছিল সিআইডি। আর সিআইডির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে হারিস চৌধুরী ওই মামলার পলাতক কয়েক আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল। গতকাল ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বাংলাদেশের মধ্যে যাদের নামে রেড নোটিশ রয়েছে তাদের তালিকায় 15 নম্বরে হারিস চৌধুরীর নাম রাখা হয়েছে। সেখানে তার নাম চৌধুরী আব্দুল হারিস লেখা রয়েছে। এতে তার জন্ম তারিখ থেকে শুরু করে জন্মস্থান, জাতীয়তা, উচ্চতা, ওজন, চুল ও চোখের রং সহ শারীরিক বিবরণ রয়েছে। রেড নোটিশে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যাকাণ্ডের কথাও উল্লেখ রয়েছে। সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নথিতে হারিস চৌধুরী মৃত নন। মৃত হিসাবে নথিভুক্ত আছেন মাহমুদুর রহমান। আর এই মাহমুদুর রহমানের লাশটি হারিস চৌধুরীর লাশ বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী। কারণ হারিস চৌধুরীর মৃত্যুর কোনো নথি না থাকলে তার নামে থাকা সম্পদ সন্তানদের নামে হস্তান্তরিত হবে না। আর মাহমুদুরই যে হারিস, সেটা নিয়েও তার রহস্যের মধ্যে রয়েছেন। কারণ 1 মাসের ব্যবধানে 2021 সালে 5 অক্টোবর হারিসের ছোট ভাই সেলিম চৌধুরীর মৃত্যু হয়। সেলিম চৌধুরীর বাসা রাজধানীর শান্তিনগরে কনকর্ড টাওয়ারে। ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হলে সিলেটের কানাইঘাটে দাফন করা হয়। হারিস চৌধুরীর পরিবারের ভাষ্য, হারিস ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান 2021 সালের 3 সেপ্টেম্বর। এর আগে 11 বছর মাহমুদুর রহমান নামে ঢাকার পান্থপথের একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি। এই বাসায় হারিসের শেলিকার নিশার নিয়মিত যাতায়াত ছিল। লাশ সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদ কমলাপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়িন মাদ্রাসার কবরস্থানে এই বছরের 4 সেপ্টেম্বর দাফন করা হয়। দাফনের সবকিছু করেছিলেন হারিস চৌধুরীর শ্যালক জাফর ইকবাল মাসুম। মিরপুর 10-এর বেনারসি পল্লী শওকত কাবারের পাশের গলির লস্কর বাড়ি নামে 3তলা বাড়িটি তার। হারিস চৌধুরীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে সিআইডির যেসব কর্মকর্তারা জড়িত ছিলেন, তাদের তথ্য অনুযায়ী 2021 সালের 4 সেপ্টেম্বর এভারকেয়ার থেকে মাহমুদুর রহমান নামে যে মৃত্যু সনদ নেওয়া হয়েছে, তার ঠিকানা লেখা হয় রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের 13 নম্বর রোডের একটি বাসার 2B ফ্ল্যাট। সেখানে 2B নম্বরে কোনো ফ্ল্যাট নেই, তবে AB2 নম্বরের একটি ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটের মালিকের নাম মাহমুদুর রহমান এবং তিনি জীবিত আছেন। মাহমুদুর রহমান নামে যে পাসপোর্ট নেওয়া হয়েছে, সেখানে জন্ম তারিখ দেওয়া 1955 সালের 13 সেপ্টেম্বর। বাবা মৃত আব্দুল আজিজ, মা মৃত রোকেয়া বেগম। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হয় 2018 সালের 30 সেপ্টেম্বর। এসব কাগজপত্র তৈরিতে সহায়তা করেন হারিসের শ্যালক মাসুম। এই মাসুম হারিসের নামে থাকা এই দুর্নীতি মামলার আসামিও ছিলেন। আর হারিসের নামে থাকা নথিতে জন্ম তারিখ 1952 সালের 1 নভেম্বর। জানা গেছে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আত্মগোপনে চলে যান হারিস চৌধুরী। এরপর থেকে তাকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। 15 বছর ধরে এই নোটিশ ঝুললেও তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না এবং তাকে গ্রেফতার করা যায়নি।